রাতভর ইসরায়েলে ইরানের হামলা, বাগদাদ দুবাইও আক্রমণ, তেহরানে পাল্টা তাণ্ডব, আরও কঠোর হতে ট্রাম্পকে সৌদি যুবরাজের তাগিদ, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে মরিয়া যুক্তরাষ্ট্র, মৃত্যুদের পাশে না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প, কিছু দেশ সহায়তা করবে আশা মার্কিন প্রেসিডেন্টের। We've protected them from horrible outside sources, and they weren't that enthusiastic. আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। হরমুজ প্রণালী স্বাভাবিক করতে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, কিছু দেশ সহায়তা করতে আগ্রহী নয়, যাদের বহু বছর যুক্তরাষ্ট্র সাহায্য করেছে। এর মধ্যেই তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এছাড়াও ইরাকের বাগদাদের একটি হোটেল, মার্কিন দূতাবাস, দুবাইয়ের বিমানবন্দরও তেল ক্ষেত্রেও হামলা চালায় তারা। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানে কঠোর হামলা চালাতে ট্রাম্পকে তাগিদ দিয়েছেন সৌদি যুবরাজ। সোমবার রাতভর তেল আবিব, জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে তেল আবিবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি করেছে ইসরায়েল। জেরুজালেমে ইহুদিদের কবরস্থানের পাশে পাওয়া গেছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের চিহ্ন। শুধু ইসরায়েলই নয়, প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি তেল ক্ষেত্র ও বিমানবন্দরেও হামলা চালায় তেহরান। এতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদের একটি স্বনামধন্য হোটেল এবং মার্কিন দূতাবাসে হামলার পর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া সৌদি, কাতার ও বাহরাইন ইরানের হামলা প্রতিহতের দাবি করেছে। লেবানন থেকেও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। নাহারিয়ায় বেশ কয়েকজনের হতাহতের খবরও পাওয়া গেছে। পাশাপাশি ইসরায়েলের স্থলবাহিনী দক্ষিণ লেবাননে নতুন অভিযান শুরু করেছে বলে জানিয়েছে আইডিএফ। হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও। তেহরানের পূর্বাঞ্চলে অবস্থিত বিদ্যুৎ বিভাগের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। ইরানে কঠোর হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাগিদ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে সাপের মাথা কেটে ফেলতে বলেছেন তিনি। এদিকে হরমুজ প্রণালী রক্ষায় মিত্রদের না পেয়ে বেশ ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র সবচেয়ে দুর্বল অবস্থানে আছে হরমুজ প্রণালী নিয়ে। হরমুজ প্রণালী স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের আহ্বান বেশ কয়েকটি দেশের নাকচের পর মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, কিছু দেশ সহায়তা করতে আগ্রহী নয়, যাদের বহু বছর যুক্তরাষ্ট্র সাহায্য করেছে। ইরানের হরমুজ প্রণালী খুব বেশি দিন এভাবে ব্যবহার করা সম্ভব হবে না। অনেক দেশ আমাকে জানিয়েছে তারা আসছে। কেউ এ বিষয়ে খুবই উৎসাহী, আবার কেউ ততটা নয়। এমনও কিছু দেশ আছে যাদের আমরা বহু বছর ধরে সাহায্য করছি, অথচ তারা তেমন উৎসাহ দেখায়নি। আর সেই উৎসাহের মাত্রাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। এর মধ্যে ইউরোপের বেশ কয়েকটি দেশ সরাসরি যুদ্ধে জড়াতে অনীহা প্রকাশ করেছে। এর আগে অস্বীকৃতি জানিয়েছে জাপান আর অস্ট্রেলিয়াও। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে হরমুজ প্রণালীর অবরোধ খুলতে কোনো সামরিক সহযোগিতা পাঠানো হবে না বলে জানিয়েছে জাপান ও অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে সাড়া দিতে অনীহা দেখিয়েছে যুক্তরাজ্য ও জার্মানিও। এই অবস্থায় চীন ও ইউরোপীয় মিত্রদের উপরেও সহযোগিতার জন্য চাপ বাড়াচ্ছেন ট্রাম্প। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি বেইজিং। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে বন্ধ হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দিতে মিত্র দেশগুলোর সহযোগিতা চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশকে এই নৌপথ সুরক্ষিত রাখতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই আহ্বানে সাড়া দিতে অনীহা দেখিয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র জাপান। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, সংবিধানের যুদ্ধবিরোধী বাধ্যবাধকতার কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা নেই তার প্রশাসনের। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি পার্লামেন্টে এই তথ্য নিশ্চিত করেন। একই অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়াও। দেশটির অবকাঠামো ও পরিবহন মন্ত্রী ক্যাথরিন কিং জানান, হরমুজ প্রণালী উন্মুক্ত করার সামরিক প্রচেষ্টায় অংশ নিতে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি। ফলে ওই নৌপথে অস্ট্রেলিয়া কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না। তবে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে একটি সামরিক বিমান পাঠানোর পরিকল্পনার কথা জানান তিনি।
এদিকে যুক্তরাজ্য ও জার্মানিও আপাতত হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর কথা ভাবছে না বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প ইউরোপীয় মিত্রদের ওপরও চাপ বাড়িয়েছেন এবং সতর্ক করে বলেছেন ন্যাটো সদস্যরা সহযোগিতা না করলে জোটের ভবিষ্যৎ সংকটের মুখে পড়তে পারে। চীনের ওপরেও চাপ বাড়িয়েছেন ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালীর অবরোধ খুলতে যদি চীন সহযোগিতা না করে তবে এ মাসের শেষে বেইজিং সফর পিছিয়ে দেওয়ার কথাও বিবেচনা করতে পারেন তিনি। যদিও এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরান সংকট নিয়ে ট্রাম্পের আগ্রাসী কূটনীতির মধ্যেই নেটো এবং ইউরোপীয় মিত্ররা দ্বিধাগ্রস্ত। হরমুজ প্রণালী খোলার লক্ষ্যে ট্রাম্পের প্রস্তাবিত পদক্ষেপগুলো নিয়ে বিরাজ করছে উদ্বেগ। জটিল সামরিক পরিস্থিতি এবং সম্ভাব্য আইনগত কৌশলগত ঝুঁকি মিত্র দেশগুলোর দ্রুত পদক্ষেপকে কঠিন করে তুলেছে। হরমুজ প্রণালী বন্ধ থাকলে ন্যাটোর ভবিষ্যতের জন্য খুব খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর মিত্র দেশগুলো এই মতকে সমর্থন না করে জার্মানি জানিয়েছে এটি তাদের যুদ্ধ নয়, ইউরোপীয় নৌবাহিনী সীমিত সক্ষমতার কারণে সরাসরি অংশগ্রহণ করতে চায় না। The Air Force is gone. যুক্তরাজ্য ও অন্যান্য মিত্ররা এখনও সঠিক কৌশল ও আইনি নিশ্চয়তা চাইছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সম্ভাব্য সমাধানের জন্য যত বেশি অংশীদার সম্ভব যুক্ত করা প্রয়োজন, কিন্তু কার্যকর পরিকল্পনা এখনও তৈরি হয়নি। পুরনো মাইন সুইপিং প্রযুক্তি হঠাৎ কার্যকর নয় এবং নতুন ড্রোন প্রযুক্তি পরীক্ষার মধ্যেই রয়েছে। বিশ্লেষকরা বলছেন, মিত্র দেশগুলো দ্বিধাগ্রস্ত থাকলেও হরমুজ প্রণালী খোলা রাখা জরুরি। ইউরোপীয় দেশগুলো নতুন নৌ অভিযান বা সরাসরি সামরিক পদক্ষেপে আগ্রহী নয়। পরিস্থিতি জানান দিচ্ছে বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য দ্রুত সমাধান প্রয়োজন। নাদিম মারজান, সময় সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু নতুন এক ভিডিওতে নিজেই ক্যামেরার সামনে এসে তার হাতের 10টি আঙুল দেখালেন। যদিও সেই ভিডিওটিও মিথ্যা বলে দাবি করেছেন অনেকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন। একটি ভাইরাল ভিডিওতে তার হাতে 10টির বেশি আঙ্গুল দেখা যাচ্ছে বলে দাবি করে অনেকেই সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও বলেও প্রচার করতে শুরু করেন। এর জের ধরে অনলাইনে নানা ধরনের জল্পনা কল্পনাও ছড়িয়ে পড়ে। এই গুঞ্জনের জবাব দিতে রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নতুন ভিডিও পোস্ট করেন নেতানিয়াহু। ভিডিওতে দেখা যায় ইসরায়েলের একটি ক্যাফেতে বসে কফির কাপ হাতে নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে সময় কাটাচ্ছেন তিনি। নিজের শারীরিক অবস্থা ও উপস্থিতির প্রমাণ দিতে ক্যামেরার সামনে 2 হাত তুলে ধরেন নেতানিয়াহু। তবে এই ভিডিওটিও ভুয়া হওয়ার গুজব রয়েছে। গেল 12 মার্চ প্রচারিত একটি ভিডিও ভাষণের পর অনলাইনে দাবি ওঠে যে নেতানিয়াহুর ডান হাতে 6টি আঙ্গুল দেখা যাচ্ছে। সেই ভিডিওকে কেন্দ্র করে অনেক নেটিজেন সেটিকে এআই জেনারেটেড বলে প্রচার করেন এবং সেখান থেকেই তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অর্জিতা শেহসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। আফগানিস্তানের কাবুলে হাসপাতাল লক্ষ্য করে পাকিস্তানের হামলা, 400 মানুষ নিহত দাবি তালেবানের। অস্বীকার করে সামরিক স্থাপনা আক্রমণের কথা জানালো ইসলামাবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মানহানির মামলা খারিজের আবেদন করেছে বিবিসি। ট্রাম্পের অভিযোগ, ক্যাপিটল হিল দাঙ্গা নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্রে তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তবে ব্রিটিশ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমটি বলছে ওই ডকুমেন্টারি তার সুনামের কোনো ক্ষতি করেনি। আদালতে জমা দেওয়া নথিতে বিবিসির আইনজীবীরা বলেন, ডকুমেন্টারিটি ট্রাম্পের সুনাম ক্ষুণ্ণ করেছে এমন দাবি বিশ্বাসযোগ্য নয়, কারণ এর প্রচারের পরেই তিনি নির্বাচনে জয়ী হয়ে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এছাড়াও বিবিসির দাবি, ডকুমেন্টারিটি যুক্তরাষ্ট্রে তাদের মাধ্যমে কখনো সম্প্রচারই হয়নি। উত্তর আমেরিকায় সম্প্রচার লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠান ব্লু এন্ড মিডিয়াও জানিয়েছে তাদের সংস্করণে বিতর্কিত সম্পাদিত বক্তব্যের অংশটি ছিল না। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের 5 বছর পর আবার বসেছে পার্লামেন্ট। নির্বাচনে বড় বিরোধী দলগুলো অংশগ্রহণ করতে না পারায় ভোট প্রক্রিয়াকে অনেকেই নকল নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন। এরই মধ্যে উত্তরের শান রাজ্যে বিদ্রোহী দলগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। দক্ষিণের থানের চোঙে থেকে সেনাবাহিনী গ্রাম ত্যাগ করার সময় 7 জনকে হত্যা করেছে।
মিয়ানমারের উত্তর শান রাজ্যের কুতকাই শহরে সাবেক বিদ্রোহী গোষ্ঠী MDNAA এবং TNLA এর মধ্যে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। 2023-25 সালের সামরিক অভিযান চলাকালীন একই দলে থাকা এই বাহিনী এখন একে অপরের বিরুদ্ধে লড়ছে। স্থানীয় সূত্র জানায়, শহর দখলের পর MDNAA স্থানীয় প্রশাসন ও বাণিজ্য পথের নিয়ন্ত্রণ নিয়েছে। দক্ষিণ মিয়ানমারের থানের চৌঙে সেনাবাহিনী দখল করা একটি গ্রাম পুলিশ স্টেশন ছাড়ার সময় গ্রামে প্রবেশ করে কয়েকজন সাধারণ নাগরিককে হত্যা করে। স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। এদিকে 5 বছরের বিরতির পর পুনরায় বসেছে নতুন পার্লামেন্ট। সাবেক সেনা ও জান্তা সহযোগীরা গুরুত্বপূর্ণ পদে বসেছেন। নিম্নকক্ষে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কিন ই, যিনি সাবেক জেনারেল ও পুলিশ প্রধান। সামরিক বাহিনী এখনও সংসদের 25% আসন দখল করে রেখেছে এবং একটি সুপার বডি প্রতিষ্ঠার মাধ্যমে সিনিয়র জেনারেল মিন হং হ্লাইং রাজনৈতিক ও সামরিক নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। সাম্প্রতিক নির্বাচনে বড় বিরোধী দলগুলো অংশগ্রহণ করতে পারেনি, তাই ভোট প্রক্রিয়াকে অনেকেই নকল নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী ও আসিয়ান নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেয়নি। এর মধ্যেই সারা দেশে সশস্ত্র সংঘাত ও মানবিক সংকট অব্যাহত রয়েছে, যেখানে বহু এলাকা সামরিক প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে। নাদিম মারজান, সময় সংবাদ। কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা অন্তত 400 জন নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 250 জন। যদিও হাসপাতালে হামলার কথা অস্বীকার করেছে পাকিস্তান, শুধুমাত্র সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালানোর দাবি করেছে ইসলামাবাদ। এদিকে খোস্ত প্রদেশে আলাদা হামলায় 3 শিশু, 1 নারীর 4 জন নিহত হয়েছেন। সীমান্তে গোলাবর্ষণ এবং বেসামরিক নাগরিকদের আক্রমণের ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার কাবুলের ওভার অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে। প্রায় 2000 শয্যার এই চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্তদের পুনর্বাসন ও চিকিৎসা দেওয়া হতো। এ ঘটনায় শত শত মানুষ হতাহতের দাবি করেছে তালেবান সরকার। আফগান কর্মকর্তাদের তথ্য অনুযায়ী পাকিস্তানি বাহিনী খোস্ত প্রদেশের গুরবুত জেলার নারী গ্রামে মর্টার শেল ছুড়ে নারী ও শিশুকে হত্যা করেছে। এছাড়া আফগান দুবাই এলাকায় গোলাবর্ষণে আরও শিশুর মৃত্যু হয়েছে। তবে পাকিস্তান এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি, কোনো হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানো হয়নি। কাবুল ও নানহারগার প্রদেশে কেবল সামরিক স্থাপনা ও সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে নির্ভুল আক্রমণ চালানো হয়েছে। তাদের দাবি, এসব স্থাপনা পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত ঘাঁটি ছিল। এদিকে চীনের মধ্যস্থতায় 2 দেশের মধ্যে বৈঠক চলছে। বিশেষ দূত ইউএস শিয়া ওং সীমান্ত উত্তেজনা কমাতে এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। পাকিস্তান অভিযোগ করছে পাকিস্তান তালেবানদের আশ্রয় দিচ্ছে, যা আফগান তালেবান কর্তৃপক্ষ অস্বীকার করেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইকুয়েডরের 4টি সহিংসতাপ্রবণ প্রদেশে 75,000 সেনা ও পুলিশ মোতায়েন করেছে সরকার। মাদক সিন্ডিকেট ও গ্যাং কার্যক্রম দমন করতে রাতে কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট নোবোয়া এবং দেশটির প্রশাসন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযান চালাচ্ছে। ইকুয়েডরের ক্রমবর্ধমান মাদক ও সহিংসতার প্রেক্ষাপটে নোবোয়া প্রশাসনের পক্ষ থেকে নতুন পদক্ষেপ এসেছে। এল ওরো, গুয়াআস, লোস রিওস ও সান্তো দোমিঙ্গোস প্রদেশে বন্দুকধারী গ্যাং ও মাদক চক্রের তাণ্ডব রোধে 75,000 সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। নাগরিকদের বাড়িতে থাকার সতর্কও করা হয়েছে। রাতে কারফিউ জারি করা হয়েছে। দেশটির ভৌগোলিক অবস্থান কলম্বিয়া ও পেরুর মধ্যবর্তী হওয়ায় এটি কোকেইনের গুরুত্বপূর্ণ পরিবহন পথ। আনুমানিক 70% কোকেইন এই পথে ইকুয়েডরের মাধ্যমে যায়। নোবোয়া প্রশাসন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কোকেইনের প্রবাহ নিয়ন্ত্রণে কাজ করছে। গত সপ্তাহে এফবিআই ইকুয়েডরে প্রথম অফিস চালু করেছে। এর আগেই ট্রাম্পের শিল্ড অব দ্য আমেরিকাস শীর্ষ সম্মেলনে নোবোয়া অংশগ্রহণ করেন। ট্রাম্প মাদক গ্যাংকে ক্যান্সার হিসেবে উল্লেখ করে লাতিন আমেরিকার নেতাদের কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া সামাজিক মাধ্যমে লিখেছেন, দীর্ঘদিন ধরে মাফিয়ারা মনে করেছিল যুক্তরাষ্ট্র তাদের এলাকা সীমান্তে অতিক্রম, অস্ত্র, মাদক চালানো, সহিংসতা ছড়ানোর জন্য তারা দায়মুক্ত। তাদের সময় শেষ। যদিও নোবোয়ার শাসনামলে 2024-25 সালে হত্যাকাণ্ডের হার 30% বেড়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ভোটের তারিখ ঘোষণার পর ভারতের পশ্চিমবঙ্গে শুরু নির্বাচনী তৎপরতা। প্রার্থী তালিকা প্রকাশ করছে বিরোধী দলগুলো। প্রচারে মাঠে নেমেছে শাসক তৃণমূল কংগ্রেস। জ্বালানি সংকটে অন্ধকারে ডুবে গেছে কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি জানায়, সোমবার দেশটির জাতীয় বিদ্যুৎ গ্রিড সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় প্রায়
1 কোটি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, তবে গ্রিড ধ্বংসের কারণ খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট ও পুরনো অবকাঠামোর ওপর বাড়তি চাপের কারণে কিউবায় ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয় দেখা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের চাপের মুখে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল জানিয়েছেন, সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে। ভোটের তারিখ ঘোষণার 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে নির্বাচনী তৎপরতা। বিরোধী দলগুলো দ্রুত প্রার্থী তালিকা প্রকাশে নেমেছে, আর রাজনৈতিক প্রচারে মাঠে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ভারতীয় নির্বাচন কমিশন 15 মার্চ আসাম, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, পুদুচেরির বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করেছে। তবে আইন শৃঙ্খলার বিষয় বিবেচনায় পশ্চিমবঙ্গে ভোট হবে 2 দফায়। সুব্রত আচার্যের রিপোর্ট। পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের আগেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিজেপি। একই পথে হেঁটেছে বামপন্থী দল সিপিআইএমও, যদিও কেউ এখনো 294 আসনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি। বিজেপি প্রথম দফায় 144 আসনে প্রার্থী ঘোষণা করেছে, আর বামেরা দিয়েছে 192 আসনের তালিকা। প্রার্থী তালিকায় বড় চমক এনে দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন ভবানীপুরে দলটির প্রার্থী করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামে মমতাকে হারিয়ে আলোচনায় আসা এই নেতা এবার ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও নির্বাচনে লড়বেন। ভবানীপুর শ্রী শুভেন্দু অধিকারী, রাসবিহারী পদ্মভূষণ ডক্টর শ্রী স্বপন দাশগুপ্ত। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। 2021 সালে ক্ষমতা দখলের বড় প্রত্যাশা তৈরি করেও সফল হয়নি বিজেপি। ফলে এবারের নির্বাচনে নিজেদের অবস্থান শক্ত করার লক্ষ্যেই মাঠে নেমেছে দলটি। আমাদের অস্তিত্বের লড়াইয়ের যে বিধানসভার ভোট, বিজেপির তরফ থেকে যে প্রার্থীর নাম বেরিয়েছে তাদের সবাইকে আমি গৈরিক অভিনন্দন জানাই। অন্যদিকে প্রার্থী তালিকা প্রকাশে কিছুটা পিছিয়ে থাকলেও প্রচারণায় নেমেছে তৃণমূল কংগ্রেস। গ্যাস সংকটের ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দীর্ঘ পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ধর্মতলায়। একবারও ভাবলেন না বিজেপি সরকার নির্বাচনের স্বার্থে হঠাৎ করে গ্যাস সার্ভার বন্ধ করে দিলেন। ভাবছেনটা কি দেশটা কি মগের মুলুক? এদিকে নির্বাচনের তারিখ ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্য প্রশাসনে বড় রদবদল করেছে নির্বাচন কমিশন। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও কলকাতার পুলিশ কমিশনার সহ অর্ধশতাধিক পদে পরিবর্তন আনা হয়েছে। পশ্চিমবঙ্গে আগামী 23 ও 29 এপ্রিল ভোট, ফল ঘোষণা হবে 4 মে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। দীর্ঘ বিরতির পর আবারও মালে ঢাকা বালে রুটে ফ্লাইট পরিচালনা শুরু করলো মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা মালদ্বীপিয়ান এয়ারলাইন্স। কর্তৃপক্ষ বলছে দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের চাহিদার প্রেক্ষিতে এই রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করছেন তারা। সাশ্রয়ী মূল্য আর ফ্লাইট শিডিউল সুবিধাজনক হওয়ায় সাধুবাদ দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে জানাচ্ছে বাংলাদেশ হাই কমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে 2024 সালের আগস্ট মাসে স্থগিত করা হয়েছিল মালে ঢাকা মালের আকাশপথে যাতায়াত করা মালদ্বীপের একমাত্র জাতীয় উড়োজাহাজ সংস্থা মালদ্বীপিয়ান এয়ারলাইন্স। তবে দেশটিতে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির চাহিদার পরিপ্রেক্ষিতে এয়ারলাইন্সটি দীর্ঘদিনের এই বিরতি কাটিয়ে গত বৃহস্পতিবার রাত থেকে আবারও মালে ঢাকা মালে রুটে ফ্লাইট পরিচালনা করছেন। ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রী চলাচল বাড়ার এই সময়কে সামনে রেখেই এ সেবা চালু হলো। পর্যটকদের পাশাপাশি দুদেশের নাগরিকদের জন্য দেশে ফেরা সুবিধাজনক হবে বলে জানায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ। প্রাথমিক অবস্থায় এয়ারলাইন্সটি সপ্তাহে 2 দিন রোববার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে। শুরুতে এয়ারলাইন্সটি রিটার্ন ভাড়া নিচ্ছে প্রায় 47,880 টাকা। সাশ্রয়ী মূল্য আর ফ্লাইট শিডিউল সুবিধাজনক হওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। মালদ্বীপিয়ান এয়ারলাইন্স এখন বর্তমানে অনেক স্বল্প মূল্যে স্বল্প সময়ে আমাদেরকে মালদ্বীপ থেকে বাংলাদেশে নিয়ে যাওয়া, বাংলাদেশ থেকে বাংলাদেশে নিয়ে যাওয়া ব্যাপারে অনেক বেশি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্যি আনন্দিত। এই উদ্যোগটা নেওয়া হয়েছে, এতে আমরা খুশি। এখন আমরা
অনেক উপকৃত হলাম। মালদ্বীপিয়ান এয়ারলাইন্সের এমন উদ্যোগ বাংলাদেশ ও মালদ্বীপের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক এবং ব্যবসা বাণিজ্য আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন প্রবাসী ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি সুবিধা হবে হচ্ছে যারা বাংলাদেশ থেকে ঘুরতে যায়, আগে যারা প্রত্যেকদিন গেলে দেখা যেত রাতের বেলায় গিয়ে ফ্লাইট ল্যান্ড করছে, একটা দিন তাদের নষ্ট হয়ে যেত, সেটা এখন আর হবে না। এখন মালদ্বীপ এয়ারলাইন্স চালু করাতে টিকিটের দাম অনেক কমে আসছে এবং আমাদের অনেক সুবিধা হয়েছে। ঢাকা মালের আকাশপথে পুনরায় মালদ্বীপিয়ান এয়ারলাইন্স সচল হওয়ায় বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে মত দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের। আমরা আশা করব যে প্রতিযোগিতামূলকভাবে একটি ভাড়াটিও আসলে আরো কম হবে, যাতে করে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা উপকৃত হবেন। পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের ভ্রমণের মৌসুমে এই বিমান পরিষেবা সচল হওয়ায় দেশে ফেরা প্রবাসী বাংলাদেশি ও মালদ্বীপগামী যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে মত সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটির তালিকা অন্তর্ভুক্ত করতে উত্থাপন করা হয়েছে একটি বিশেষ বিল। অঙ্গরাজ্যটির আইন প্রণেতা ম্যাট হ্যানি সম্প্রতি এই প্রস্তাব উত্থাপনের ঘোষণা দেন। বিলটি পাশ হলে ক্যালিফোর্নিয়ায় দুই ঈদের দিন আনুষ্ঠানিক সরকারি ছুটির স্বীকৃতি পাবে। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে বড়দিনের মতো প্রধান ধর্মীয় উৎসবে সরকারি ছুটি থাকলেও মুসলমানদের দুই বড় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে একই মর্যাদায় স্বীকৃতি দেওয়ার দাবি দীর্ঘদিনের। সেই প্রেক্ষাপটে ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী প্রায় 5 লাখেরও বেশি মুসলিম মার্কিনীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে দুই ঈদকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ডেমোক্রেটিক পার্টির অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি এবি 2017 নামে একটি বিশেষ বিল উত্থাপন করেছেন। প্রস্তাবিত বিলটি পাশ হলে ক্যালিফোর্নিয়ার সব সরকারি স্কুল ও কমিউনিটি কলেজে বছরে 2 দিন ঈদের ছুটি থাকবে। পাশাপাশি সরকারি কর্মচারীরাও তাদের অর্জিত বা ব্যক্তিগত ছুটির বিনিময়ে ঈদের দিনগুলোতে ছুটি ভোগ করতে পারবেন বলে বিলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এরই মধ্যে ঈদ উপলক্ষে আংশিক বা সীমিত পরিসরে ছুটি ব্যবহার চালু রয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে বছরে 2 ঈদের দিন ছুটি কার্যকর রয়েছে। 2015 সালে নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে ঈদের দিনকে ছুটি ঘোষণার বিল পাশ হয়। যদিও সেদিন স্কুল খোলা থাকে, তবে মুসলিম শিক্ষার্থীদের জন্য উপস্থিতি বাধ্যতামূলক নয়। নিউ ইয়র্ক অঙ্গরাজ্য জুড়ে 2 ঈদকে সাধারণ ছুটি ঘোষণার দাবি এখনো অব্যাহত রয়েছে এবং বেশ কয়েকজন সিনেটর ও অ্যাসেম্বলির সদস্য এ দাবির পক্ষে সমর্থন জানিয়েছেন। এছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, মিনেসোটা ও ভার্জিনিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যের সরকারি স্কুলগুলোতে ছুটি চালু রয়েছে। আর 2001 সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন ডাক বিভাগ 2 ঈদ স্মরণে একটি বিশেষ ডাক টিকিট প্রকাশ করে, যা দেশটিতে মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি ও স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। জাপানে মুসলিম সংখ্যা তুলনামূলক কম হলেও ধর্মীয় সহাবস্থানের এক অনন্য উদাহরণ দেখা যায় টোকিও কামি মসজিদে। এই মসজিদটি শুধু প্রার্থনার স্থানই নয়, বরং ইসলামী সংস্কৃতি, শিক্ষা এবং আন্তঃধর্মীয় সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে দেখব বিস্তারিত। টোকিওর শিনজুকু এলাকায় অবস্থিত টোকিও কামি দিয়ানের তার্কিশ কালচারাল কেন্দ্র। এটি জাপানের বড় মসজিদগুলোর ভিতর একটি। 1930-এর দশকে রাশিয়ার তাতার মুসলিমরা এখানে প্রথম মসজিদ নির্মাণ করেন। সময়ের সাথে সাথে পুরনো ভবনটি দুর্বল হয়ে পড়লে সেটি ভেঙে ফেলা হয় এবং তুরস্ক সরকারের সহায়তায় নতুন করে মসজিদটি নির্মাণ করা হয়। 2000 সালে পুনর্নির্মাণের পর থেকে এটি জাপানে বসবাসকারী মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। এটি মূলত তার্কিশ স্টাইলে বানানো মসজিদ এবং এটি নামাজ ছাড়াও এখানে বিভিন্ন ট্রেডিশনাল বা কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে। জাপানের যান্ত্রিক জীবনকে পেছনে ফেলে আত্মার প্রশান্তির জন্য মসজিদে আমি প্রায় আসার চেষ্টা করি। মসজিদটির স্থাপত্য শৈলী তুর্কি অটোমান ধাঁচে নির্মিত। বিশাল গম্বুজ, সুউচ্চ মিনার এবং মার্বেলের সূক্ষ্ম কারুকাজ এই মসজিদটিকে করে তুলেছে অত্যন্ত দৃষ্টিনন্দন।
ভেতরের দেয়াল ও ছাদ জুড়ে রয়েছে আরবি ক্যালিগ্রাফি ও জ্যামিতিক নকশা, যা ইসলামী শিল্পকলার এক অনন্য উদাহরণ তুলে ধরে। এ কারণে ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এটি টোকিওর একটি জনপ্রিয় দর্শনীয় স্থান হিসেবেও পরিচিত। নন মুসলিম কোনো মেয়ে বা মহিলা যদি মসজিদে প্রবেশ করতে চায়, তাহলে অবশ্যই তাকে এখান থেকে বোরকা এবং হিজাব পরিধান করে তারপরে মসজিদে প্রবেশ করতে হবে এবং সেটি ব্যবহার করার পর পুনরায় একই স্থানে তারা রেখে যায়। পবিত্র রমজান মাসে এই মসজিদে প্রতিদিন শত শত মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত অমুসলিম অতিথিদের খাবার পরিবেশন করা হয়। প্রতিদিন প্রায় 700 মুসলিম ও 100 অমুসলিম অতিথিদের জন্য এখানে ইফতারের আয়োজন করা হয়। আমরা প্রতিদিন এখানে শতাধিক অমুসলিম এবং প্রায় 700 মুসলিমের জন্য ইফতারের ব্যবস্থা করে থাকি। আমার কাছে এটি শুধু একটি মসজিদ নয়, বরং সবার জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চার স্থান। ভবিষ্যতে আমরা ধীরে ধীরে এর কার্যক্রম ও পরিসর আরো বাড়াতে চাই। এর উন্নয়ন, আয়োজন এবং কার্যক্রমের ব্যাপ্তি আরো বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। মসজিদ কমপ্লেক্সের সাথে রয়েছে একটি তুর্কি সাংস্কৃতিক কেন্দ্র। এখানে ইসলামিক শিক্ষা, ভাষা শিক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়। পাশাপাশি রয়েছে লাইব্রেরি, তুর্কি ঐতিহাসিক শিল্পকর্মের আর্ট গ্যালারি এবং হালাল খাদ্যপণ্যের দোকান। ফলে এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং জাপানের ইসলামিক ও তুর্কি সংস্কৃতিক পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিশ্বের অনেক দেশ থেকে আগত অনেক নন মুসলিম সহ জাপানিজ নাগরিকরাও প্রতিদিন কৌতূহলবশত এই মসজিদে এসে থাকেন। তারা এখানে এসে মুসলিমদের জীবনধারা, ইসলামিক তাৎপর্য ও রমজানের গুরুত্ব সম্পর্কে দেখতে ও জানতে পারেন। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। এশিয়ার আধুনিক অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে ইসলামের এক অভূতপূর্ব জাগরণ লক্ষ্য করা যাচ্ছে। একসময় কেবল প্রবাসী শ্রমিক আর শিক্ষার্থীদের কিছু অংশ মুসলিম হলেও বর্তমানে দেশটির স্থানীয় নাগরিকদের মধ্যেও বাড়ছে ইসলাম ধর্ম গ্রহণের হার। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। প্রযুক্তি ও আধুনিকতার দেশ দক্ষিণ কোরিয়ায় গত কয়েক বছরে ধর্মীয় জনতাত্ত্বিক চিত্রে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দেশটিতে অভিবাসী মুসলমানদের সংখ্যা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে স্থানীয় কোরীয় নাগরিকদের ইসলাম ধর্ম গ্রহণের হার। এক সময়ের অপরিচিত ইসলাম ধর্ম এখন কোরীয় উপদ্বীপে নিজের শক্ত অবস্থান তৈরি করছে। কোরিয়াতে এখান থেকে 10-12-15 বছর আগে যেখানে মুসলিম ছিল না বললেই চলে, সেখানে এখন প্রত্যেকটা মসজিদে প্রতি সপ্তাহে 2-4-5 জন করে তারা ইসলাম সম্পর্কে জানতে আসে এবং তারা ম্যাক্সিমাম ইসলাম গ্রহণ করার মধ্য দিয়ে তারা নও-মুসলিম হিসাবে এখানে এস্টাবলিশড হয়ে যাচ্ছে। বিদেশি মুসলিম শ্রমিক, শিক্ষার্থী ও কোরিয়ান ধর্মান্তরিত মুসলিমদের উদ্যোগে দেশটিতে ইসলামের প্রচার প্রসার আগের তুলনায় অনেক বেশি দৃশ্যমান হয়ে উঠেছে। বিশেষ করে রাজধানী সিউল সহ বড় শহরগুলোতে বৃদ্ধি পেয়েছে অভিবাসী মুসলমানদের বসবাস ও ধর্মীয় কার্যক্রম। ইসলাম প্রচার এবং দেওয়ার জন্য আমাদের যারা মুসলিম আছি তাদের জন্য অনুকূলেই আছে এবং আমাদের ইসলামিক কার্যক্রম করতে তেমন কোনো রাষ্ট্রীয়ভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। সে বিষয়টা অবশ্যই আমাদের জন্য স্বস্তিদায়ক। এছাড়াও শিল্প এলাকা ও কারখানাগুলোতে কাজ করা বিদেশি শ্রমিকদের কারণে অনেক এলাকায় গড়ে উঠেছে স্থায়ী ছোট বড় মসজিদ ও ইসলামিক সেন্টার। আমাদের ইয়ংগিনে ছিল আগে একটা মসজিদ, এখন অলরেডি 3টা হয়ে গেছে। আল্লাহ তাআলা কবুল করে আরও হবে। আমাদের বর্তমান ইয়ংগিন মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের ক্যাপাবিলিটি হচ্ছে 100+। এদিকে একসময় মুসলিম পর্যটক বা প্রবাসীদের জন্য হালাল খাবার খুঁজে পাওয়া ছিল বেশ চ্যালেঞ্জের। বর্তমান প্রেক্ষাপটে সেই দৃশ্যপটও পুরোপুরি বদলে গেছে। দিন দিন যেহেতু মুসলমান সংখ্যা কোরিয়াতে বাড়তেছে, শুধু বাংলাদেশ না, অন্যান্য দেশ পাকিস্তান, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, কিরগিজস্তান এইসব দেশের মানুষগুলো যেহেতু দিন দিন বাড়তেছে, এখন বিভিন্ন সিটিভিত্তিকভাবে হালাল ফুডের দোকানগুলোও বাড়তেছে। পরিসংখ্যান বলছে দক্ষিণ কোরিয়ায় বর্তমানে প্রায় 2 লাখেরও বেশি মুসলমানের বসবাস, যার সিংহভাগই অভিবাসী শ্রমিক ও শিক্ষার্থী। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ফ্রান্সের বুকে ধর্মীয় মূল্যবোধ আর সংস্কৃতির সেতুবন্ধন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার। প্রতিষ্ঠানটি প্রবাসী নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে রাখছে অনন্য ভূমিকা। ফ্রান্স থেকে লুৎফুর রহমান বাবুর রিপোর্ট।
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি মুসলমানদের জন্য ধর্মীয় চর্চা ও ইসলামের শিক্ষা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশি কমিউনিটি পরিচালিত বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টার। তার মধ্যে রাজধানী প্যারিসের অদূরে স্তা এলাকার বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার অন্যতম একটি প্রতিষ্ঠান। বছরের বিভিন্ন সময় এই প্রতিষ্ঠানে আয়োজন করা হয় নানা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত থাকেন, যেখানে মুসলিম সংস্কৃতির পাশাপাশি ফরাসি সংস্কৃতিরও আদান প্রদান ঘটে। নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ প্রতিষ্ঠান সহায়ক ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন মসজিদ কমিটির সভাপতি। সন্তানরা এখানে আমরা আসছে, তাদের জন্য কিভাবে দ্বীনি শিক্ষা সাথে সাথে আমাদের ফ্রান্সের সে একজন প্রকৃত নাগরিক হয়ে গড়ে উঠতে পারে, সেই জন্যই আমরা প্রচেষ্টা করে যাচ্ছি। সাপ্তাহিক ক্লাসে ক্ষুদে শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকে এই সেন্টার। প্রবাসের চাকচিক্যের মাঝেও যাতে সন্তানরা নিজেদের শিকড় আর ধর্মকে ভুলে না যায়, সেজন্য এখানে নিয়মিত আয়োজন করা হয় কোরআন পাঠ ও বিশেষ ইসলামিক ক্লাস। অভিভাবকরাও মনে করছেন বিদেশের মাটিতে সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের প্রতিষ্ঠানের বিকল্প নেই। ধর্মীয় শিক্ষার পাশাপাশি এখানকার মূল্যবোধের শিক্ষা এখানে দেওয়া হয়, এখানে বিভিন্ন অনুষ্ঠান করা হয়, বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করা হয়। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে যে ফ্রান্সের কৃষ্টি কালচার সম্বন্ধে এখানে শিক্ষা দেওয়া হয়। শিক্ষার্থীরাও তাদের জীবন ও চরিত্র গঠনে প্রতিষ্ঠানের ভূমিকার কথা জানান। কোরআন পড়ি, হাদিস শিখি, নামাজ শিখি, তারপর খেলাধুলাও করি, এখানে ভালো লাগে আমাদের এই মসজিদে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রত্যাশা এই ইসলামিক সেন্টারটি আগামী দিনেও তরুণ প্রজন্মকে অন্ধকার থেকে দূরে রেখে আলোর পথে পরিচালিত করবে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। ফসল বাঁচাতে এবার ভালুক সেজে মাঠে নামলেন কৃষক। ভারতের উত্তরপ্রদেশে বানরের উৎপাত ঠেকাতে অভিনব কৌশল বেছে নিয়েছেন কৃষকরা। তবে বন কর্মকর্তারা বলছেন এতে সাময়িক সমাধান মিললেও সমস্যার স্থায়ী সমাধান এটি নয়। ভারতের উত্তরপ্রদেশের সাম্ভল জেলায় মানুষের মতোই ঘুরে বেড়াচ্ছে ভাল্লুক। মূলত বানরের উৎপাত থেকে ফসল বাঁচাতে এই অদ্ভুত কৌশল অবলম্বন করেছেন জেলার কৃষকরা। তাই গ্রাম জুড়ে ভালুকের পোশাকে দেখা মিলছে তাদের। স্থানীয়দের অভিযোগ, বানরের দল প্রায়ই বাড়ি ও খামারে ঢুকে আলু, স্ট্রবেরি সহ বিভিন্ন ফসল নষ্ট করছে, যে কারণে বাধ্য হয়ে এমন অভিনব উপায় বেছে নিয়েছেন কৃষকরা। বানরগুলোর কারণেই এই ব্যবস্থা নিতে হয়েছে। তারা আমাদের আলু আর স্ট্রবেরি খেয়ে ফেলে, ঘরের আশেপাশেও অনেক সমস্যা তৈরি করে। আমাদের এখানে প্রায় 100 থেকে 250টির মতো বানর আছে। ফসল বাঁচাতে ভালুক সেজে ক্ষেত পাহারা কিছু ক্ষেত্রে বেশ কাজ দিচ্ছে বলে দাবি কৃষকের। এই অদ্ভুত কৌশল দেখে অনেক সময় বানরের দল ভয় পেয়ে পালিয়েও যায়। তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন এতে সমস্যার স্থায়ী সমাধান হবে না। বানরগুলো হয়তো কিছু সময়ের জন্য পালিয়ে যায়, কিন্তু তারা অন্য জায়গায় গিয়ে আবার একই সমস্যা তৈরি করবে। তাই স্থায়ী সমাধানের জন্য তাদের ধরে বনাঞ্চলে ছেড়ে দেওয়ার মতো পদক্ষেপ নিতে হবে। বিশেষজ্ঞদের মতে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত বাড়তে থাকায় এমন অদ্ভুত কৌশল এখন অনেক জায়গাতেই দেখা যাচ্ছে। তবে দীর্ঘমেয়াদে কার্যকর সমাধান না হলে কৃষকদের এই ভালুক পাহারা চলতেই থাকবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। রাতভর ইসরায়েলি ইরানের হামলা, বাগদাদ দুবাই ও আক্রমণ, তেহরানে পাল্টা তাণ্ডব। আরও কঠোর হতে ট্রাম্পকে সৌদি যুবরাজের তাগিদ। হরমুজে মিত্রদের না পেয়ে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের কাবুলে হাসপাতাল লক্ষ্য করে পাকিস্তানের হামলা, 400 মানুষ নিহত দাবি তালেবানের। অস্বীকার করে সামরিক স্থাপনায় আক্রমণের কথা জানালো ইসলামাবাদ। এবং ভোটের তারিখ ঘোষণার পর ভারতের পশ্চিমবঙ্গে শুরু নির্বাচনী তৎপরতা। প্রার্থী তালিকা প্রকাশ করছে বিরোধী দলগুলো। প্রচারে মাঠে নেমেছে শাসক তৃণমূল কংগ্রেস। এই ছিল আমার কাছে থাকা আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সংবাদ নিয়ে যুক্ত হবেন সহকর্মী শবনব নিবিড়। রাব্বি, আপনাকে ধন্যবাদ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।